নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। আপনারা জানেন যে বাংলার রাজনীতিতে তিনি কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন। তিনি একজন বিতর্কিত বিধায়ক। তিনি মুর্শিদাবাদের একটি বিধানসভা কেন্দ্রের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন দা, আপনাকে স্বাগত। নমস্কার। হুমায়ুন কবির বললেই যে বিষয়টা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে যে তিনি মুখ খুললেই বিতর্ক হয়। হুমায়ুন কবির, অনেকে বলেন যে তিনি সত্যি কথা বলেন, তিনি আসল ঘটনা বলেন, যা অনেকেই বলতে পারেন না। কিন্তু সত্যিই কি হুমায়ুন কবির বিতর্কিত, না হুমায়ুন কবির সত্যি কথা বলে? কে আমাকে বিতর্ক বলল, কে আমাকে খারাপ বলল, কে আমার সমালোচনা করলো, এটা আমি বিচলিত হই না। কারণ রাজনীতিটা আমার পেশা না। আমার যে ফ্যামিলির রোজগারের দরকার, তার জন্য আমার বিজনেস আছে, আমার রোজগারের সোর্স আছে। তো আমি এটাকে নেশা বলতে পারেন, হবি বলতে পারেন, এবং মুর্শিদাবাদের জনগণের কাছে থাকার জন্য, তাদের স্বপ্নকে পূরণ করার জন্য, তাদের ন্যায্য দাবিকে সঠিক সময়ে যাতে শাসক দলের কাছ থেকে উন্নয়নের সবটাই মুর্শিদাবাদ জেলার মানুষ যাতে বুঝে পায়, এই জায়গাটাতে হুমায়ুন কবিরের সঙ্গে অনেকেরই অমিল আছে, অনেকেরই অমত আছে। তারা কখনো কখনো তাদের ব্যক্তিগত স্বার্থকে কায়েম করার জন্য হুমায়ুন কবিরের পিছনে লাগে, হুমায়ুন কবিরের সমালোচনা করে। হুমায়ুন কবির যেটা বলে না সেটাও তার মুখ থেকে রাজ্য নেতৃত্বর কাছে নিজেদের ভালো হওয়ার জন্য, নিজেদের আখেরি গোছানোর জন্য তারা রাজ্য নেতৃত্বর কাছে এইসব খবর পরিবেশন করে। কোরআনে পরিষ্কার বলা আছে যে হালাল রুটি খাও, ন্যায্য পথে চলো, ইমানদার হিসাবে বেঁচে থাকো, যতদিন পৃথিবীতে থাকবে ন্যায়ের পক্ষে লড়ে যাও। তা আমি এই ন্যায়ের পক্ষে লড়ে যাই। তাতে আমার কে সমালোচনা করলো, না আমাকে কে সার্টিফিকেট দিল, না আমাকে কেউ অবাঞ্ছিত করে দেওয়ার চেষ্টা করলো, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত। এই যে আপনি বলছেন যে কেউ কেউ আপনার ইমেজ নিয়ে খেলছে, আপনার ইমেজকে খারাপ করার চেষ্টা করছে, এটা কি দলের ভেতরেই? কেউ দলের ভিতরে অনেকেই আছে। এটা আমার ভাগ্যের পরিহাস বলতে পারেন। অধীরবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, রাজনৈতিক যে বোঝাপড়া সেটা খুবই ভালো ছিল। কিন্তু তিনার ফ্যামিলির লোকদের আচরণে আমি বড় আঘাত পেয়েছিলাম। তাই আমি শেষমেশ 30 বছর কংগ্রেস করেছিলাম। 1982 সাল থেকে শুরু করেছিলাম যুব কংগ্রেস দিয়ে। 2012 সালের 16ই নভেম্বর এসে কংগ্রেসের যে পোস্টে ছিলাম, পদে ছিলাম, এমনকি কংগ্রেসের হাত প্রতীকের ওই 42-এর মধ্যে 14 জন বিধায়ক কংগ্রেসের ছিল, 3-14 42, 1/3 মুর্শিদাবাদের ছিল। তার মধ্যে আমি ছিলাম। আমি কিন্তু এতটাই নিজে দাবি করতে পারি যে ন্যায্যর জন্য কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না বলে আমি কিন্তু, মানে আপনি বলছেন যে একেবারে ভরা তৃণমূলের জমানাতেও আপনি কংগ্রেসের টিকিট পেতেন, আপনি তৃণমূল কংগ্রেসে আসার পর আপনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছেন। আপনি অধীরবাবুর কথা যখন বললেন, গোটা বাংলায় সবচেয়ে বেশি মিরাকেল যেটা আমরা বলি, যে অনেকে আশা করেনি এমন ঘটনা বা ছন্দপতন বলতে পারি, অধীর চৌধুরীর হার এবারে লোকসভা নির্বাচনে। অধীর চৌধুরীকে কি কোথাও হারানো হয়েছে বলে আপনার মনে হয়, নাকি অধীর চৌধুরীর হার অবশ্যম্ভাবী ছিল? দেখুন, অধীরবাবু 99 সালেই ভোটে হারতেন, পঞ্চমবারের জন্য আর এমপি হতেন না। চতুর্থবার ওনার 2014তেই চতুর্থবারের জন্য, তারপরে 19-এই উনি পরাজিত হতেন। কিন্তু অধীরবাবুর এগেনস্টে যাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, কাঁদির বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদের মানুষ তৃণমূলের নেতৃত্ব মেনেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুবিধা গ্রহণ করেছে।
কিন্তু যখন 19-এর লোকসভা ভোট এসেছে তখন একটা জিনিস মানতে পারেনি, যে অপূর্ব সরকার, তাকে মুর্শিদাবাদের মানুষ অধীর চৌধুরীর মাস্তুতো ভাই হিসাবে জানতো, কারণ অপূর্ব সরকারের মাকে অধীর চৌধুরী আজও মাসি বলে। এবার 2024-এর ভোটেও অধীর চৌধুরী ব্যালটে অপূর্ব সরকারের মা বলেছে ওটা আমার ছেলে, আমি ওকে ভোট দেবো। ইউসুফকে ভোট দেয়নি, সে ভোট দিয়েছে কিন্তু তৃণমূলের জেলা সভাপতির মা, তৃণমূলের কাঁদির বিধায়কের মা অকপটে বলেছে যে আমি অধীরকে ভোট দেব। তাহলে সেই অধীর চৌধুরীর বিরুদ্ধে যখন অপূর্ব সরকারকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছে একদিকে আবু তাহের খান, যারা 2018 সালে কংগ্রেসের বিধায়ক পদ রেখে দিয়ে কোনো নীতির ধার না ধরে তেনারা তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিলেন। শুধু আবু তাহের খান, অপূর্ব সরকার, আশিস মার্জিত, আকরুজ্জামান, আব্দুর রেজ্জাক, কানাই মণ্ডল, এতগুলা 2018 সালে দেখবেন মুর্শিদাবাদের রাজনীতিতে আজ যারা তৃণমূলের বিধায়ক, তারা সব কংগ্রেসের, কেউ সিপিএম এর বিধায়ক পদ রেখে দিয়ে তারা তৃণমূলে জয়েন করেছিলেন। কিন্তু হুমায়ুন কবির এতটাই সততা নিয়ে চলে, রাজনীতিটা এতটাই নিষ্ঠার সঙ্গে, যখন যেটা করে নিষ্ঠার সঙ্গে করে। কংগ্রেসকে সম্পূর্ণভাবে ত্যাগ করে আপনি তৃণমূল কংগ্রেসে এসেছেন। 2012 সালের 20 নভেম্বর কোনো কন্ডিশন ছাড়াই নেত্রীর সঙ্গে দেখা করেছিলাম। 12 নভেম্বর সোমবার ছিল, 12/11/2012। মুর্শিদাবাদ জেলায় কান পাতলে শুনি যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অন্তর্কলহ মারাত্মক। আমরা একটা সময় এটাও দেখেছি যে একাধিক সাংসদ বিধায়কদের সঙ্গে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেখানকার দলীয় মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে কথা বলতে। আমরা এটাও দেখেছি যে শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ, আপনারও অভিযোগ ছিল, এবং অবশেষে অপূর্ব সরকারকে সেখানে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো। আপনার চোখে অপূর্ব সরকার বেস্ট না শাওনি সিংহ রায় বেস্ট ছিল? দেখুন, রাজনীতিতে তো জাতিভেদ দেখে কোনো নেতৃত্ব দেওয়া যায় না, বা কাউকে ভোটের ময়দানে টিকিট দেওয়া যায় না। তার যোগ্যতা, তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এসব দেখে 22টা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে আমরা লড়াই করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। সেখানে 2টো সিট আমরা হারলাম, সেই 2টোর মধ্যে একটা মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ, শাওনি সিংহ রায় হারলো। আর বহরমপুরে যে বর্তমান চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, সেখানে সুব্রত মৈত্রর কাছে পরাজিত হলো, বিজেপি 2জন জিতলো। তাহলে 22টার মধ্যে 22টা সিটেই কিন্তু মমতা ব্যানার্জি প্রার্থী, মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী। তাহলে সেখানে 2টো কিন্তু বিজেপির কাছে আমাদেরকে পরাস্ত হতে হয়েছে, আমরা 20টা জিতেছি। তারপরে যখন শাওনি সিংহ রায়কে নেতৃত্বে আনা হলো, আমার কাছেও রাজ্য নেতৃত্ব আমার ওপিনিয়ন জানতে চেয়েছিল। আমি বলেছিলাম যে হেরে গেছে, তাকে দায়িত্ব দিলে আমরা সব রকম সহযোগিতা করব, বা সে আমাদের নেতৃত্ব দিক। কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। তো তিনি হেরে যাওয়ার পর আমরা যারা জিতা এমএলএ, আমরা নেতৃত্বকে বললাম তাকে পদ দেওয়া হোক, তাকে দায়িত্ব দেওয়া হোক। সে 6 মাস যেতে না যেতেই সে তার অহমিকা, অহংকার, আমাদের মতো সিনিয়র লোক যারা আমরা তৃণমূলে 2012 সালে এসেছি, সে 18 সালে এসে সব কিছু ভোগ করে 21 সালে নির্বাচনে লড়ে পরাজিত হয়ে তারপরে আবার জেলার নেতৃত্ব পেয়ে যদি আমাদের উপরে আস্ফালন দেখায়, আমি তো এটা বরদাস্ত করা লোক না। একইভাবে এই অপূর্ব সরকারের ক্ষেত্রে তিনি 1999 সাল 2019 সালে অধীর চৌধুরীর বিরুদ্ধে হারলো, হারতে পারে, কিন্তু সেই হার জিত, একজন জিতবে বাকি সবাই হারবে। কিন্তু দেখুন আপনারা যে তার নিজের বিধানসভা, অপূর্ব সরকারের যেখানে বাড়ি, সেই বিধানসভায় 37,000 ডেফিসিট খাচ্ছে। অধীর চৌধুরী কাঁদি থেকে 37,000 লিড নিচ্ছে, আর বহরমপুর থেকে তো প্রায় 90,000। এই আমরা যেখানে বসবাস করি সেই রেজিনগর থেকে কিন্তু 35,000 অপূর্ব সরকারকে তৃণমূলের প্রতীকে লিড দেওয়া হয়েছিল। সে তাহলে 99-এ যখন পরাজিত হলো, তারপরে 2024-এ
23-এ তাকে জেলার সভাপতি করা হলো সাউনি সিংহ রায়কে সরিয়ে। আজকে তাদের কত রকম কৌশল তারা অবলম্বন করে। অধীর বাবুর কাছে যখন ছিল তখন এরা 4 ভাই, ছোট ভাই মারা গিয়েছে, বড় দাদা গৌতম সরকারও মারা গিয়েছে। পার্থপ্রতিম সরকার অপূর্ব সরকারের বড়, সে দেখুন একটা গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে বকলমে সেই কাঁদিতে ছড়ি ঘুরাচ্ছে। সে টাউনের ভোটার, সে কিন্তু পঞ্চায়েত সমিতিতে একটা গ্রামীণ সিটে ছাড়া দাঁড়ানো যায় না। গ্রামীণ পঞ্চায়েত সমিতি সিটে দাঁড়িয়ে কাঁদি পঞ্চায়েত সমিতির সভাপতি। দল অপূর্ব সরকারকে চেয়ারম্যান করলো না, করলো কাকে? জয়দেব ঘটক। সে 1 ইঞ্চি পরিমাণ অপূর্ব সরকার আর পার্থপ্রতিম সরকারের বাইরে তার পা ফলার কোনো জায়গা নেই। তাহলে বকলমে কি হচ্ছে? যে অপূর্ব সরকার, পার্থপ্রতিম সরকার, জয়দেব ঘটক তারা পঞ্চায়েতে জিতে আসলো, দখল করলো, পৌরসভা 22-এ দখল করলো, তাহলে 24-এ এসে সেই কাঁদি পৌরসভার ভোট কেন কম পাচ্ছে? মানে আপনি সেখানে কেন তৃণমূল পিছিয়ে পড়ছে? মানে সেখানে কেন অপূর্ব সরকারের ওয়ার্ডে সিংহ রায় তাহাই অপূর্ব সরকার? এবং আপনার বক্তব্যে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অপূর্ব সরকারের প্রতি দলের কি নজরদারি নেই, না দলের আশকারাতেই অপূর্ব সরকারের এই নজরদারি? ওইরকম দলের নজরদারি এইরকম যে নেত্রী এত কাজের চাপে থাকেন। উনি শুভেন্দু অধিকারী যখন 2020 সালে দল ছেড়ে দিল ডিসেম্বরে, তারপরে 2021 সালে তো বিধানসভা নির্বাচন, সেই সময় শুভেন্দু অধিকারী যখন দল ছেড়ে চলে গেল, নেত্রী শুভেন্দু অধিকারী থাকার সময় পর্যন্ত অবজারভার প্রথা ছিল, তৃণমূলের অবজারভার ছিল। যখন চলে গেল তখন যে কোনো কারণে হোক গোটা রাজ্যে অবজারভার প্রথাটা সরিয়ে দেওয়া হলো। তাহলে এখানে বকলমে ওই মুর্শিদাবাদ দেখে কে? জনাব ফিয়াদ হাকিম। সেই ফিয়াদ হাকিম মুর্শিদাবাদে আমরা 20টা বিধায়ক আছি, আমাদেরকে তিনি এই নামকে আসতে কথা বলে, কিন্তু কোনো সিরিয়াসলি মুর্শিদাবাদের একজন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার উন্নয়ন নিয়ে হোক আর যে কোনো দলের সাংগঠনিক ব্যাপার নিয়ে হোক, আপনি সিনিয়রিটি সম্মান পাচ্ছেন না, কোনো সম্মানই নাই। এবং সেখানে 4 জনকেও নিচ্ছিলেন। এক খলিলুর রহমান, যিনি আনকোরা রাজনীতিতে 2019-এই রাজনীতির মঞ্চে সে লোকসভায় এমপি হয়ে গেছেন। তিনার আবার পোস্ট 4-4টে, তিনার কোনো সিনিয়রিটির দরকার হয় না। তিনি জেলা সভাপতি, তিনি এমপি, তিনি হজ কমিটির চেয়ারম্যান রাজ্যের, তিনি ওয়াকফ বোর্ডের মেম্বার। কাকে ধরে খলিলুর রহমানের এত রাজত্ব? সেটা কি করে বলবো, আমরা তো এটাই বুঝতে পারি না। আমরা এই জায়গাটা এখনো ধন্দে আছে। আপনার মনে হয় যে ববি হাকিম বলছি, দিদির কাছে থাকেন, দিদির কাছের লোক, রাজ্যের মন্ত্রিসভার ইম্পর্টেন্ট এবং কলকাতার মতো জায়গার মেয়র, তিনি মুর্শিদাবাদ জেলা আনঅফিসিয়ালি দেখেন। কিন্তু ওই 4 জনকে, এক প্রায়ত মান্নান হোসেনের বড় ছেলে রাজীব হোসেন, জেলা পরিষদের মেম্বার, আর আগে পূর্ত কর্মধ্যক্ষ ছিল জেলা পরিষদের, এই টার্মসে প্লেন মেম্বার, আর অপূর্ব সরকার আর আবু তাহের খান আর খলিলুর রহমান, এই 4 জনকে চিনেন। বাকি আমি যেমন ওপেন বলছি, কোনো এমএলএ বলবে না, কারণ তাদের টিকিট কাটা যাবে, এখানেই তো আপনার কাছে আমি জানতে চাই, কাটা যাবে, সেই ভয়ে তারা বলবে না। কিন্তু আমি এসব ভয় করি। মানে আপনার বক্তব্য শুনে আমার যেটা পরিষ্কার মনে হচ্ছে যে আপনি সিনিয়রিটির সম্মান পাচ্ছেন না, আপনি পরিষ্কার বলছেন। এ কারণেই কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রপারলি খবর পৌঁছচ্ছে না, সেই সুযোগে কেউ বা কারা কম সিনিয়র হয়েও বড় বড় পদ পেয়ে যাচ্ছেন? আপনার কি এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে বেশি গুরুত্ব দিতে চাইছেন? সেটার জন্যই আমি তেনার প্রতি আস্থা রাখছি বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, আস্থা আছে। তিনার মতো যোগ্য নেতৃত্ব ভারতবর্ষে বিরল। আজকের দিনে ইন্দিরা গান্ধীর অবর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শুধু নেত্রী না, ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী, এবং তিনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই আসে না। কিন্তু তিনার কাজের চাপে তিনি যে ববি হাকিমকে দিয়ে মুর্শিদাবাদ দেখছেন, তো ববি হাকিম, আমি ওপেন বলছি, ওই খলিলুর রহমান আর আবু তাহের খান আর অপূর্ব সরকার আর রাজীব হোসেন, এই 4 জনকে চেনে। তিনি জেলায় যান, আমরা একটা ফোন পাই না যে আমি কাল জেলায় যাচ্ছি, তুই এমএলএ আছিস, তুই থাক, তুই থাকবি, এ খবর পায় না। এটা আমরা কি মূল্য? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে ঠিক হয়ে যাবে বলছেন? 100 বার ঠিক হবে।
আমি আমি যতটুকু রাজনীতি বুঝেছি বা করেছি তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের যেমন সংগঠনের নাম্বার 2 হয়েছে, তেমনি প্রশাসনেও যদি নাম্বার 2 জায়গায় থাকে, তাহলে সার্বিক গোটা রাজ্য কুচবিহার থেকে কাকদ্বীপ, তার যে বয়স, তার যে ইমেজ, তার যে যোগ্যতা, এখন সে যেভাবে রাজনীতিতে ট্যালেন্ট দেখাচ্ছে, আপনার কুচবিহার থেকে গোটা রাজ্যে যেভাবে তিনি চালাচ্ছেন, তারপরে নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করছেন, তিনার শারীরিক একটা অসুস্থতা আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা সবাই জানেন, তার চোখের প্রবলেম আছে, বারবার চোখ নিয়ে তিনি ভোগেন। আমরা তার দ্রুত চোখের সুস্থতা কামনা করছি, কিন্তু তার প্রতি আমাদের আস্থাটা দিন দিন বাড়ছে। মানে আপনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম এবং একই সঙ্গে পুলিশ দপ্তরের দায়িত্ব দেওয়া হোক, আপনি ওপেন স্টেটমেন্ট করছেন। হ্যাঁ, আমি এটা এই কারণেই বলেছি যে মুর্শিদাবাদের 20টা, আপনাকে আমি একটা তথ্য দিয়ে বলি, রাজ্য মন্ত্রিসভার যা সদস্য আপনারা সবাই জানেন যে 44-এর বেশি সদস্য হতে পারবে না, কারণ 15%, 100-তে 15, তাহলে 294 মানে 44। তা আপনি দেখবেন যেখানে উত্তর দিনাজপুরে 60টা এমএলএ, 60টার মধ্যে 2টো মন্ত্রী, মালদাতে 12টা এমএলএ সংখ্যা, 8টা জিতে আছে, 4টে বিজেপি জিতে আছে, সেখানে 2জন মন্ত্রী। দুর্ভাগ্য মুর্শিদাবাদের কত দেখুন, যে মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা 22টার মধ্যে 2টো বিজেপি, 20টা এমএলএ, সেখানে একটা মন্ত্রী সেই আকরুজ্জামান, সেটাও রঘুনাথগঞ্জে। জেলা সভাপতি জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান, সেখান থেকে ওয়াকফ বোর্ডের মেম্বার খলিলুর রহমান। মানে আপনি এটা নেক্সাসটা ভাঙার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন? নিশ্চয়ই, জাস্টিস পাওয়ার জন্য দলের সমান্তরাল সিস্টেম চালু রাখতে হবে। এই যে যারা যোগ্যতা নাই, যারা শুধু তাবেদারি করবে, যারা পাহাড়কে নালা বলবে, নালাকে পাহাড় বলবে, মানে আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের মন্তব্য করে অয়েলিং করার চেষ্টা করছেন? অনেকে বলছেন মোটেই অয়েলিং এর প্রশ্ন নাই। হুমায়ুন কবিরের কোনো কিছু হারানোর নেই, আর আলাদা করে কোনো কিছু পেতে হবে বা পেতে চাইছি এরকমও ব্যাপার না। হুমায়ুন কবিরকে এতদিন বঞ্চিত করে রেখেছে। আমি 2012 সালের 20শে নভেম্বর উইদাউট কন্ডিশনে 18 মাসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি তৃণমূলে জয়েন করেছিলাম। সেই সময় দিদি আমাকে দয়া করে মন্ত্রী করেছিলেন। আমি কিন্তু দিদিকে বলেছিলাম যে মুর্শিদাবাদে কংগ্রেসের যে শক্ত ঘাঁটি, 14 জন বিধায়ক, বামফ্রন্টের 7, আর একটা মাত্র সুব্রত শাহ সাগরদিঘির বিধায়ক, তিনি মন্ত্রী ছিলেন। আমি যখন দলে ঢুকেছিলাম তখন বলেছিলাম যে আমি কিন্তু বাই ইলেকশনে জিততে পারবো না। দিদি আমাকে বলেছিল তুমি না জিতবে কিন্তু তুমি আমাদের দলে এসো, ভবিষ্যতে তোমাকে সাংগঠনিক কাজে লাগাবো, তোমাকে দিয়ে বিভিন্ন উন্নয়নে তুমি সামিল থাকবে। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্য, আজকে বলছি যে আমরা 2012-তে যে দল ছেড়ে, আমার রেজিনগর বিধায়ক পদ ছেড়ে আমি যে দলে এসেছি, আজকে আমার পরে যারা ওয়েল মারতে পারে, তেল মারতে পারে, এক কথায় নেতৃত্বদের যা বলে সেইটা হ্যাঁ দিতে পারে, মুখ বুঝে, ভেড়ার মতো চোখ বুঝে, তারা বিভিন্ন পদে অলঙ্কিত হয়। আমাদের পদ না পাওয়ার একটাই কারণ, আমরা এইভাবে হ্যাঁ কে হ্যাঁ বলি, না কে না বলি, এবং সেটা বলে আসবো। তার জন্য কি পেলাম আর কি পেলাম না তা নিয়ে আমি, কারণ আমি এমএলএ, এমপি, মন্ত্রী, দলের সভাপতির পদ নিয়ে জন্মগ্রহণ করিনি। কুণাল ঘোষ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন ডেপুটি করে দেওয়া উচিত। আমি ডেপুটিটা করে সূচনা করতে বলছি। নিশ্চয়ই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে আজ হোক আর 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক তো মুখ্যমন্ত্রী হবেই, কারণ তৃণমূলের বিকল্প কোনো দল নেই পশ্চিমবাংলায়। যেটা বিজেপি আছে, সেই বিজেপি দল শুধু হিন্দু হিন্দু করে। আপনি হিন্দুত্বের কথা যখন বললেন, আপনার আরেকটা কমেন্ট, গোটা বাংলা কেন, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মিঠুন চক্রবর্তী, বিশ্বের তাবর নেতৃত্ব যাদেরকে সম্মান করে, সেই ব্যক্তিত্বরা আপনার নাম তুলে বলছেন যে হুমায়ুন কবির
একটা সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে, এবং তিনি বলছেন যে আপনি যে মন্তব্য করেছিলেন লোকসভার সময় সেটা কার্যত কোথাও তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে, দল আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই দুদিন আগেও মিঠুন চক্রবর্তী আপনার কমেন্ট করে বলে গেলেন যে এটা কি আপনি এনজয় করেন, মানে আপনি এই কথাগুলো কি সংবাদ মাধ্যমে আসার জন্য বলেন, ভোট কনসুলেটেড করার জন্য বলেন? এটা মোটেই না। আমি যেটা বলেছি 1 মে 2024 বলেছি সন্ধ্যা 6:30, তার আগে কোন পরিপ্রেক্ষিতে বলেছি সেটাও আপনাকে পরিষ্কার করে দিই। 17 এপ্রিল 2024 রামনবমীর দিনে শক্তিপুরে একটা কমিউনাল ছোটখাটো ডিফারেন্স তৈরি হয়েছিল, দাঙ্গা তৈরি হয়েছিল। সেই দাঙ্গাতে পুলিশ প্রশাসন কড়া হাতে সেটা দমন করেছিল। তারপরে কেন নির্বাচনের টাইমে ওই রকম একটা জায়গায় যেখানে 17 এপ্রিল দাঙ্গা হলো, রামনবমী গোটা জেলায় হয়েছে, কোথাও কিছু হয়নি, কিন্তু শক্তিপুরে হয়েছে, রেকর্ডেড। তাহলে শক্তিপুরে যখন দাঙ্গা হলো, সেই দাঙ্গার ঢিলছোড়া দূরে 300 মিটার দূরে শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, সেই লাইব্রেরির মালিককে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার উপরে মালিককে ডিস্ট্রিক্ট ডিএম। তাহলে যদি ডক্টর নির্মল সাহার জন্য, বিজেপির প্রার্থীর জন্য যদি প্রচার করতে হয়, মিটিং করতে হয়, র্যালি করতে হয়, সেই র্যালিটা কেন বহরমপুরে নয়, কেন বেলডাঙ্গাতে নয়, কেন কাঁদিতে নয়, কেন ভরতপুরে নয়? সেই মিটিংটা যেটা 17 এপ্রিল যেখানে দাঙ্গা হলো, সেই দাঙ্গাকৃত জায়গায় আমার বাড়ি থেকে 2 কিলোমিটারের মাথায় সেখানে যোগী আদিত্যনাথকে আনতে হবে। সেখানে এনওসি পায় কি করে? জেলা শাসক কি করে তাকে এনওসি দেয়? তিনি 1:30টার সময় এই শুভেন্দু অধিকারীরা বাস ভর্তি করে নদিয়া থেকে, বীরভূম থেকে, কাঁদি থেকে, জঙ্গিপুর থেকে, লালবাগ থেকে, বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি করে ওই একটা। আপনি তো পরে বলেছেন হুমায়ুন বাবু যে আমি ওটা বলেছি ভোটের ওই সময় একটা পরিস্থিতির জন্য আমি বলেছি। ওই তো আমি আপনাকে শেষ করতে দিই। যোগী আদিত্যনাথজি নিজে বলেছে যে 17 এপ্রিল সেই দাঙ্গাকে উনি এইভাবে রিয়াক্ট করেছে যে এখানে রামনবমীর দিনে কেন দাঙ্গা হয়, দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখানকার তৃণমূল কংগ্রেস দাঙ্গা করেছে, এটা যদি ইউপি হতো তাহলে আমি এদের উল্টো করে টাঙিয়ে সিধা করে দিতাম, 7 জনম এরা দাঙ্গা করার সাহস পেত না। এবং এটা মুসলিম জনতাকে উদ্ধৃত করেই তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের নাম নিয়েছেন, কিন্তু ওখানে তো হিন্দু ভাইদের মধ্যে বেশিরভাগটাই বিজেপি, আর মুসলিমদের মধ্যে 99% তৃণমূল। তাহলে তিনি তৃণমূলকে অ্যাটাক করছেন, মানে তো বকলমে ওখানকার মুসলিম সম্প্রদায়কেই অ্যাটাক করছেন। তাহলে আমি তার পরের দিন 1 মে বড়ুয়াতে মুখ্যমন্ত্রীর সভা ছিল, সেই সভা শেষ করে 5টার সময় উনি যখন হেলিপ্যাডের দিকে গেছেন, আমি তখন সোজা ওখান থেকে 1 ঘন্টার রাস্তা শক্তিপুরে পৌঁছে আমার ডায়াস রেডি ছিল, আমার মিটিং চলছিল। আমি সেই মিটিংয়ে এটা বলেছি যে যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলা। আপনি এখানে কোনো সম্প্রদায়ের মানুষকে যদি মনে করে থাকেন যে আপনি উল্টো করে টাঙিয়ে সিধা করবেন, তাহলে আমি বলছি এখানে আমরা 70% বসবাস করি, আপনারা 30% আছেন, তার মধ্যে আবার আপনার 20%, 10% আদার্স আছে, কংগ্রেস সিপিএম আছে। তাহলে আমরা এই 20% লোককে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করি, আমার মতো হুমায়ুন কবির, আমি 2 ঘন্টার মধ্যে আপনাকে মারবো বলিনি, কাটবো বলিনি। আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী সবাই কিন্তু বলছেন হুমায়ুন কবির কেটে দেবো বলেছে, ভাসিয়ে দেবো বলেছে। আমি কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি আমি মনে করলে রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। ভাগীরথীর জল তো পবিত্র। মিঠুন চক্রবর্তী বলছে ভাগীরথী আমার মা, ভাগীরথীতে ফেলবো না, আমাকে পুঁতে দেবে। তা হিন্দু ধর্মের ওখানে যত গ্রাম আছে, 15 কিলোমিটার দূর থেকেও মানুষ মারা গেলে তারা ওই গঙ্গাতে নিয়ে আসে দাহ করতে, তা তাদের পবিত্র। তা সেখানে আমি নিক্ষেপ করব বলেছি। তো নিক্ষেপ করাটা কি কেটে দেওয়া, মেরে দেওয়া? ওটা আমি পলিটিক্যাল গেন করার জন্য বলেছি। যখন বিজেপি ইউপি থেকে মুখ্যমন্ত্রীকে আনিয়ে যখন মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের ভোটারদের যখন হুমকি দেবে, উল্টো করে টাঙিয়ে শায়েস্তা করবে,
তা আমি কি তাদের রসগোল্লা খাওয়াবো? আমি আরেকটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে বাংলার পুলিশ নিয়ে আমি দেখতে পাচ্ছি যে একাধিক তৃণমূল নেতৃত্ব উষ্মা প্রকাশ করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একাধিকবার দেখেছি পুলিশ নিয়ে। আপনারও পুলিশের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে, একবার থানা ঘেরাও করেছিলেন আমার যতদূর মনে পড়ছে, প্রচুর লোক নিয়ে আপনি বলেছিলেন যে থানা ঘেরাও করে আমি দেখিয়ে দেবো। বাংলার পুলিশ কি প্রপারলি কাজ করছে না? ওসি রাজু মুখার্জি ভাটপাড়াতে ছিল 2021 সালের নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে ভাটপাড়া থেকে তিনি অর্জুন সিংয়ের এলাকা থেকে তিনি মুর্শিদাবাদে যান এবং সেখানে ভরতপুরের ওসি হন। ভরতপুরের ওসি হয়ে ভোটের টাইমে আমাদের কোনো হেল্প তো করেনি, আমার তার কোনো হেল্পও প্রয়োজন হয়নি। আমি মানুষের কাছে গেছি, 8 দফায় ভোট ছিল, লাস্ট দফা আমার ছিল 29 এপ্রিল 2021, রোজার টাইম ছিল। আমরা রোজা করে রেখেও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কারো বাড়িতে ইফতার করেছি, কারোর সঙ্গে ভোট, কোনো পুলিশের হেল্প দরকার হয়নি। তো আমরা এমনকি আমার কাছে একটা শাসক দলের প্রার্থী, আমি ভোট প্রক্রিয়াতে 47 দিন যুক্ত ছিলাম, আমাকে একটা পুলিশের সিকিউরিটিও দেওয়া হয়নি। সেরকম টাইমে আমি সিকিউরিটি বিহীন হবে, আমার প্রাইভেট সিকিউরিটি, আমার নিজস্ব রিভলভার নিয়ে আমি নির্বাচন করেছিলাম। এই সরকারে মমতা ব্যানার্জি আমাকে মনোনীত করেছিল, আমার নিজের সিট 70 রেজিনগর বাদ দিয়ে 69 ভরতপুরে। কিন্তু দুর্ভাগ্য আমার 2021-এর নির্বাচনে কে সবরী রাজকুমার এসপি ছিল, কোনো হেল্প করেনি। এবং মনোনয়ন করার পরে আমরা জানতাম যে কোনো প্রার্থী যখন মনোনয়ন করে দেয়, ওকে হয়ে যায়, ব্যালটে নাম এসে যায়, তখন তাকে অন্তত পক্ষে একটা সিকিউরিটি দেওয়া হয়, সে যাতে কোনো অসুবিধায় না পড়ে। তো আমাকে সেই সিকিউরিটিও আমি পাইনি। আমি 2রা মে 2021 ইলেক্টেড হওয়ার পর 17 তারিখে মানে 15 দিন পরে একটা সিকিউরিটি এই রাজ্য, মানে আপনার তাহলে পুলিশের কি হেল্প আমি নিচ্ছি? আমি একদম শেষ প্রশ্ন করতে চাইছি, এত বক্তব্যের পর দল যদি আপনাকে 26-এ টিকিট না দেয়, আপনি কি দল পরিবর্তন করবেন? মোটেই দল পরিবর্তন করব না, তৃণমূল কংগ্রেসেই থাকব। কিন্তু আমি নির্দল হিসাবে আবার রেজিনগর সিটে বিধায়ক হিসাবে কন্টেস্ট করব এবং জিতে আসার পর এই যেভাবে বাহিরান বিশ্বাস কংগ্রেসে জিতে সাগরদিঘি থেকে আবার তৃণমূলে এসছে, আবার আমি নির্দল থেকে রেজিনগরে দাঁড়িয়ে জিতে এসে রেজিনগরের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় এসে দাঁড়াবো। আমার মনে হয় যে এরপর আর সত্যি কিছু বলার থাকে না। তিনি স্পষ্ট বক্তা, নিজেকেই নিজে ঠোঁট কাটা বলছেন, এটাই হুমায়ুন কবির। আমি শুরুতেই বলেছিলাম যে বিতর্কিত বিধায়ক বলে তার পরিচয়। তিনি বলছেন আমি বিতর্কিত সত্যি বলার জন্য। 3টি কথা অকপট তিনি বললেন। তিনি বললেন যে হুমায়ুন কবির তিনি যোগ্য সম্মান পাচ্ছেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, যার চোখ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তথ্য যাচ্ছে তার কারণে। তিনি এটাও বললেন যে অবিলম্বে সংগঠন এবং প্রশাসনে রদবদল প্রয়োজন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কৃতি লোকেরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এবং একই সঙ্গে এটাও বললেন যদি 26-এ তিনি টিকিট না পান, প্রয়োজনে 2016-র মতো তিনি নির্দলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে জিতে দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে নিজেকে সমর্পণ করবেন। এরপর তাকে সত্যি বিতর্কিত বিধায়ক ছাড়া আর কিছু বলাই যায় না। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় এনকে টিভিকে দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। নমস্কার।